হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে ওই 6:30 মতো। তো দেখো ঘুম থেকে উঠে একটু ওয়াকিং করেছি, তারপরে এই যে ছাদে চলে এলাম। আর এখন জানো তো ছাদে আসতে বেশ ভালোই লাগছে এই সকালবেলার দিকে। কারণ আগে ওই যে দুদিন দুটো কারণে ছাদে এসেছিলাম। একটা হলো কি, ওই যে জলের ট্যাপটা খোলা রেখে গেছিলাম, আর একটা হলো হনুমান এসেছিল, তো ওদেরকে তাড়াতে এসেছিলাম। তো ওই সময়টাই মানে ছাদে গিয়ে ছাদের পরিবেশটা এত ভালো লেগেছে, আর সেখান থেকে আমার যদি কাজ না থাকতো তো উঠে আসতে মন চাইতো না। তো সেই জন্য আমি আবারও আজকে ছাদে গেলাম। তো সকালবেলা ছাদের পরিবেশটা বেশ ভালোই লাগে। আর যদি এই রান্নাবান্নার তাড়া না থাকে তাহলে কিন্তু অনেক সময় ছাদে বসেই কাটিয়ে দেওয়া যায়। তো তারপরে দেখো ওখান থেকে এসে একবারে স্নানটাও সেরে নিয়েছি। আর এখন যেহেতু ওই যে সামান্য গরম পড়লেও যেহেতু আমি একটু হাঁটাহাঁটি করি, তো সেই জন্য আমার কিন্তু বেশ ভালোই গরম লাগে। তো সেই কারণেই আর কি সকাল সকাল স্নানটা সেরে নিচ্ছি। স্নান মানে ওই গাটা একটু ধুয়ে নিচ্ছি, মানে চুল ভিজিয়ে স্নান করার সাহসটা পাই না এত সকালে, যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে। তো এখন ঘরদোরগুলো গুছিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর জানো তো প্রত্যেক দিন সকালবেলা মানে আমরা যে কটার সময় ঘুম থেকে উঠি না কেন, যদি মিনিট 20 সময় বের করে এই ঘর গোছানোর পিছনে দিই, তাহলে কিন্তু প্রত্যেক দিন আমাদের বাড়ি ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। কারণ এই যে সকালবেলা যদি এই কাজগুলো করে রেখে তারপরে রান্নাঘরে যাই, তো এদিকে তো আমার ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে, আর ওদিকে রান্না করতে গেলেও আমার কোনো দোটানা থাকবে না। আর রান্নার পরে যেহেতু আমার আরও কাজ থাকে, কারণ ছেলেকে স্কুলের জন্য রেডি করাতে হয়, নিজের খাওয়া দাওয়া থাকে, আবার বেলাটাও তো সেই সঙ্গে বেড়ে যায়। তো তখন আর ইচ্ছে করে না যে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই। সেই জন্য একটু ঘুম থেকে উঠতে কষ্ট হলেও একটু সময় বেশি নিয়ে উঠে সকালবেলায় আগে এই যে ঘরদোরগুলো গুছিয়ে নিই। আর এই যে দিনের শুরুতেই ঘরবাড়ি যদি পরিষ্কার বা গোছগাছ করা হয়ে যায়, তাহলে দিনটাও কিন্তু খুব ভালোভাবে শুরু হয়। তো তাই আর কি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কিছুটা সময় হলেও আমি এই ঘর গোছানোর পিছনে দিয়ে থাকি। আর যেদিন ওদের অফিস থাকে, স্কুল থাকে, সেদিন তো আমাকে সকালে উঠতেই হয়। তাছাড়াও কিন্তু যেদিন ছুটি থাকে সেদিন আমি তো একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো ওই দিনগুলো দেরি করে ঘুম থেকে উঠলেও কিন্তু আমি কিছুটা সময় এই ঘর গোছানোর কাজেই দিই। আগে ঘরদোর আমি যদি গুছিয়ে নিয়ে রান্নার কাজে যাই, তাহলে আমার মনে হয় এইভাবে করলে আমার সুবিধা হয়। তো তারপরে দেখো স্টাডি রুমটা গুছিয়ে এলাম। আর এখন এই যে এই ঘরটা গোছাতে এসে দেখি কালকে কিছু জামা কাপড় রেখেছিলাম। তো ওই স্টাডি রুমে যেহেতু পড়াশোনা করা হয় আর আমাদের রুমে যেহেতু আমরা থাকি, তো এই অপ্রয়োজনীয় জিনিসপত্র মানে এক্সট্রা জিনিসপত্র যেগুলো মানে গোছানো হয় না আর কি, সেগুলো এই ঘরেই রেখে দিই। কারণ এই ঘরে একটু কম আসা যাওয়া হয় বা লোকজন আসে না বললেই চলে। তো সেই জন্য যা জামাকাপড় মানে গোছগাছ করা থাকে না যেগুলো, তো সেগুলো এই ঘরে বিছানার উপরেই এনে রেখে দিই, পরে সময় করে এগুলো গুছিয়ে নিই। আর ওই পড়ার ঘরটা তো এই ঘরটার থেকেও ছোট। তো ওই ঘরটাতে এই সমস্ত কাজ করাই যায়। তবে যেহেতু ওই যে ছেলেকে পড়াতে আসে বা ওর পড়ার জন্য ঘরটাকে যে গুছিয়ে নিয়েছি, তো সেই কারণেই জামাকাপড় বা এক্সট্রা জিনিসপত্র ওই ঘরে আর রাখি না। আর এই রুমটা তো আমাদের রুমের মতোই বড়। মানে আমাদের উপরে যে ৩ টে রুম, ২ টো রুম একদম সেম। আর একটা যে রুম যেটাকে আমি স্টাডি রুম বলি, ওই রুমটা সামান্য একটু ছোট। তো সেই জন্য ওই রুমটাকে ওর পড়ার ঘর করা হয়েছে। আর বেডরুম বলতে একটা বেডরুমই ইউজ হয় যেটাতে আমরা থাকি। আর এটাতে কেউ থাকে না, তবে আমি এরকম করেই গোছগাছ করে রাখি। তো তোমরা অনেকেই অনেকদিন থেকে আমার কাছে হোম ট্যুর চাইছো। তবে ওই যে ঘরের কিছু কাজ বাকি আছে, তো সেইগুলো একদম বেরিয়ে না গেলে না হোম ট্যুরটা দিতে পারছি না। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অনামিকা ঘোষ। তো অনামিকা লিখেছে যে দিদি কিচেন ট্যুর করবে একদিন। তো কি বলো তো, তোমরা অনেকেই অনেক কিছু রিকোয়েস্ট করেছো ভিডিও দেওয়ার জন্য। তো অনেক সেইগুলো এক এক করে করি, আস্তে আস্তে সব কিছুই দেবো। তো ফার্স্টেই আমার একজন দিদিভাই ওয়াশিং মেশিনের ডিটেলস জানতে চেয়েছে, মানে কিভাবে কোন মোডে কিভাবে কাচা হয় সেটা। তো সেটাও একদিন শ্যুট করতে হবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সিঙ্গিং ফর হ্যাপিনেস থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তুমি ইন্ডাকশানে ভাত করো কোন মুডে, আমারও সেম আছে প্রেশার কুকার মুডে, 20 মিনিট চললে অফ হয়ে যায়, ফেরে না আর, কিন্তু মেশিন চলে ফ্যান না, মেশিনটাই চলে কিন্তু ফোটে না, সব রান্নাই পিসিতে দিলে
20 মিনিট পর ফোটে না, রিপ্লাই করো প্লিজ। তো কি বলো তো দিদিভাই, আমি এই ইন্ডাকশানটা নিয়েছি ওই মাসখানেক হবে হয়তো। তো তার মধ্যে যতবারই ইউজ করেছি ওই চা আর ম্যাগি তৈরি করার জন্যই ইউজ করেছি। তবে তোমার এই কমেন্টটা পেয়ে আমি একটু ইউটিউবে দেখছিলাম, তো ওখানে অনেক টিউটোরিয়াল আছে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো। আর এই ইন্ডাকশানে তো টাইমারও সেট করা যায়, টেম্পারেচারও সেট করা যায়। তো তুমি ওইভাবে একবার টেম্পারেচার সেট করে দেখতে পারো বা টাইমার সেট করে দেখতে পারো যে হয় কি না। তো আমি তো এখনও ভাত বা প্রেশার কুক কিছুই করিনি, তো সেই জন্য আমি তোমাকে ওটা বলতে পারছি না। তো তারপরে দেখো ঘরের কাজ গুছিয়ে এখন হাত মুখ ধুয়ে আবারও ঘরে চলে এলাম। তো এখন হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ওই যে ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে ডালের সঙ্গে করব মিষ্টি কুমড়ো ভাজা। তো এটা একদম পাকা নয়, মিষ্টি কুমড়োটা একটু কাঁচা ছিল। তো এটাকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আর দুপুরের জন্য রান্না করব একটু চিকেন। তো কালকে রাতের বেলায় হাজবেন্ড হচ্ছে চিকেনটা এনে রেখেছিল। তো ঘরে মাছ রয়েছে, কিন্তু জানো তো মাছ খেতে একদমই ভালো লাগছে না। তো একটু টেস্ট চেঞ্জ করার জন্যই আর কি হচ্ছে চিকেনটা আনা হয়েছে। যদিও আগের দিন এনে রাখা চিকেন ভালো লাগে না খেতে, আর এটা যেভাবেই রান্না করি না কেন ছেলে কিন্তু ভীষণ তৃপ্তি সহকারে খায়। তো এখানে মিষ্টি কুমড়োর সাথে আজকে একটু আলু কেটে নিলাম। আর ওই যে বললাম না যে মিষ্টি কুমড়োটা একটু কাঁচা, তো সেই জন্য আজকে ফোড়নে দিয়েছি রাঁধুনি। রাঁধুনির সঙ্গে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে কেটে রাখা আলু কুমড়ো দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই যে প্রথমে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা নরম হয়ে গেছে। আর পরে একটুখানি চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বিয়ের আগে ওই বাড়িতে যখন মায়ের রান্না খেতাম, তখন মা মিষ্টি কুমড়োটা এইভাবেই রান্না করতো। মানে যে কুমড়োটা একটু কাঁচা সেটাতেই রাঁধুনি ফোড়ন দিত, আর যেটা একদম পাকা মিষ্টি কুমড়ো সেটা হয়তো বড়ি টড়ি দিয়ে ঘ্যাট করতো বা অন্য কিছু ফোড়ন দিয়ে সেটাকে রান্না করতো। আর এখন জানো তো মায়ের হাতের যে ডেইলি বেসিসের রান্না, সেগুলো যে কত বছর খাই না তার কোনো ঠিক নেই। কারণ বিয়ের পর থেকে যতবারই গেছি ততবারই হাজবেন্ড গেছে সঙ্গে বা আমার শ্বশুরবাড়ির লোকজন গেছে। আর এখনও যে কয়দিনের জন্য যাই সেই কয়দিন যেহেতু হাজবেন্ডই থাকে সঙ্গে, তো সেই জন্যই শাক সবজি এগুলো কিন্তু খুব কমই খাওয়া হয়। আর এখানে যেহেতু আমরা ওই চিকেন মাটন এগুলো ছাড়া তো আর কোনো মাংস পাই না। আর ওখানে গেলে মাংসেরও অনেক রকম ভ্যারাইটি থাকে, যেমন দেশি মুরগি, হাঁস, তারপরে চিকেন মাটন এগুলো তো থাকেই। তো সেই জন্য ওখানে গিয়ে যে কদিন থাকি সেই কদিন কোনো না কোনো মাংস রান্না তো হয়ই। তো সেই কারণেই আর কি ডেইলি বেসিসে মা যেই শাক সবজি এগুলো রান্না করতো, সেগুলো কিন্তু আমি বহু বছর খাই না। তো যখন এই বাড়িতে থাকি তখন ভাবি যে এবার গিয়ে মায়ের হাতের এই রান্নাটা খাবো ওই রান্নাটা খাবো। তবে যখন ওখানে যাই তখন যেহেতু প্রত্যেক দিনই কিছু না কিছু ভালো মন্দ রান্না হয়, তো সেই জন্যই যে দেশি খাবারগুলো সেগুলো কিন্তু একদমই ভুলে যায়। তবে ওখান থেকে আসার সময় মা চেষ্টা করে সব রকম শাক সবজি বা আমাদের বাড়ির কিছু জিনিসপত্র আমার সঙ্গে দিয়ে দেওয়ার। তো সেগুলো যদিও আমি সঙ্গে করে নিয়ে আসি, নিয়ে এলেও কিন্তু সেই ঠিকঠাকভাবে আর কি রান্না করে খেতে পারি না। আর যতই ভালোভাবে রান্না করার চেষ্টা করি না কেন, সেই মায়ের মতো আর হয় না। তো তারপরে ওদিকে হচ্ছে মিষ্টি কুমড়োটা নামিয়ে মাংসের জন্য একটু গোটা গরম মশলা ভেঙে আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখন এই যে মশলাটাও করে নিলাম। তো পেঁয়াজটা এই যে খুব ভালোভাবে ভাজা হয়ে এলে তারপরে এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু টমেটোও দেবো, এতে করে কালারটাও খুব ভালো হবে। আর এই যে চিকেনে একটা আলাদা গন্ধ আসে না, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। এই যে মাঝে মধ্যে রান্না করি ঠিকই, তবে খেতে গেলে জানো তো চিকেনটা আমি একদমই খেতে পারি না, আমার ভীষণ গন্ধ লাগে। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই, তো দিদিভাই জানতে চেয়েছে যে আমি কোন চা পাতা ইউজ করি, কালারটা ভীষণ সুন্দর হয়। তো কি বলো তো দিদিভাই, আমি হচ্ছে কোনো ব্র্যান্ডের চা পাতা নিই না, ওই যে দোকানগুলোতে শুধুমাত্র চা পাতাই পাওয়া যায় সেই দোকান থেকে আমি হচ্ছে চাটা কিনেছিলাম। তো ওখানে তো বিভিন্ন প্রাইস রেঞ্জের চা পাতা থাকে। তো এটা আমার ওই 100 গ্রামের দাম নিয়েছিল 120 টাকা। তো ওই দোকানে এর থেকেও বেশি দামি চা ছিল, তবে এর উপরে আমি যেতে পারলাম না। কারণ রেগুলার তখন আমাকে চা করতে হতো, যে রান্না করতে আসতো তাকে দিতে হতো। তো তখন কিন্তু আমার অনেকটা করেই চা লাগতো প্রতি মাসে। তো সেই জন্য আর কি এর থেকে বেশি দামি চাটা আমার ইচ্ছা থাকলেও আমি নিতে পারিনি। আর আমি আমার হাসব্যান্ড লিকার চাটা খুব কমই খায়, কারণ আমরা দুধ চা খেতেই বেশি পছন্দ করি। তো দুধ চায়ের চা পাতাটা আমার আলাদা। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুদেষ্ণা দিদিভাই, তো দিদিভাই বলেছে যে তোমার কোন কোম্পানির কড়াই, লিঙ্কটা দেবে গো।
হ্যাঁ দিদিভাই, লিঙ্ক কেন দেবো না বলো? লিঙ্ক তো আমি অনেক আগেই দিয়েছি, আরও অনেকে চেয়েছিল। তো আমার যে কমিউনিটি পোস্টগুলো থাকে সেখানে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে আমার সব কড়াইয়ের। তো তুমি যদি কমিউনিটিতে না পাও আমাকে কমেন্টে জানিও, আমি আবারও নতুন করে কমিউনিটিতে দিয়ে দেবো। তো তারপরে এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে এখানে হাসব্যান্ডের কাছে এসে একটু গল্প করছিলাম। কারণ এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ও খাওয়া-দাওয়া করে বেরিয়ে যায়। আর আমি ওর আগে উঠে এসে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ি। তো সকালবেলার দিকে কথা তো বলাই হয় না। আবার অফিসেও কাজের প্রেশার এতটাই থাকে যে ও যে একবার সময় করে আমাকে ফোন করবে সেটাও হয় না। তো আমাদের কথা হতে হতে ওই সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় ফোন করে যে কিছু আনতে হবে কিনা, সেই আর বাড়ি এসে যা টুকটাক হয়। তারপরে তো আবার ছেলেকে পড়ানো থাকে। তো সেই জন্য এমনিতেই আমার হাসব্যান্ড খুবই কম কথা বলে। আর ওর যে ধরনের কাজ সেই জন্য হচ্ছে কাজের ফাঁকেও যে ফোন করে একটু কথা বলবে সেটাও হয় না। তো আগে যখন তানিয়া রান্না করতো তখন আবার বেশ সময় পেতাম হাসব্যান্ডকে খেতে দিয়ে ওর পাশে বসে থাকতে পারতাম। তো এখন যেহেতু নিজে রান্নাবাড়া করি তাই কিন্তু সেই সময়টা আর এখন আর পাই না। এদিকে একদিকে রান্না করি আবার ওইদিকে ওকে খেতে দিয়ে আসি। তো এরকম করেই সকালবেলাটা তাড়াহুড়ো করে কাটে। তো এদিকে দেখো চিকেনটা তো রান্না হয়ে গেল। তবে হাসব্যান্ড কিন্তু খাবে না। ওই ডাল, মিষ্টি কুমড়ো ওগুলো দিয়েই খাবে। তো আজকে আবার টিফিন তৈরি করা নেই কারণ আজকে হচ্ছে ছেলের স্কুল ছুটি। তো গতকালকে ওদের হচ্ছে এক্সাম শেষ হয়েছে আর এখন ওদের ঈদের ছুটি পড়ে গেছে। মানে শুক্রবার আর শনিবার ওদের ঈদের ছুটি পড়েছে আর রবিবার তো এমনিতেই ছুটি। তো এই যে হাসব্যান্ড থাকলে খুব একটা অসুবিধা হয় না। তবে আমি আর ও যখন একা বাড়িতে থাকি তখন ও আমাকে ভীষণ বিরক্ত করে। তো এখন রান্নাবান্না কমপ্লিট করে ওকে হচ্ছে খাওয়াবো। খাইয়ে দিয়ে ও যাবে হচ্ছে খেলতে। তারপরে আবার সেই ডেকে, ডেকে আনতে হবে। আর ওই ছেলে যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু ও ওই যে খেলতে যায় বলে ওর স্নান করতেও দেরি হয়, আবার খাওয়া-দাওয়া করতেও দেরি হয়। তো ওকে খাওয়ানোর আগেই হচ্ছে আমি খেয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি খেয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো এই যে প্রত্যেক দিনের ছুটির দিনের মতো আজকেও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে খেলতে। আর এই সুযোগে আমি ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে যে কোন সময় এসে বলবে যে মা ফোন দাও, তখন কিন্তু আমার সব কাজ করাই বন্ধ হয়ে যাবে। যতক্ষণ ভিডিও করি তো করি, তাছাড়া বাদবাকি সময় তো একটু এডিটিং করতে হয়। তো সেই জন্য ফোনটা নিয়ে নিলে না কাজের মধ্যে অনেকটা ব্রেক চলে আসে। আর আজকে এখনও নমিতাদি আসেনি কাজ করতে। তবে জানি না কখন আসবে কাজ করতে। তো আগেভাগেই হচ্ছে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো তারপরে দেখো আজকে একটা বড় কাজ রয়েছে। সেই যে ভাইফোঁটায় গেছিলাম বাপের বাড়ি, সেখানে গিয়ে এই শাড়িটা পরেছিলাম। তো এই শাড়িটা যে এইরকম অবস্থা হয়ে রয়েছে এটা কিন্তু আমি এতদিন জানিই না। তো গতকালকে কি কারণে যেন এটা বের করেছিলাম, বের করে দেখি যে শাড়ির এই কুচির দিকটায় পুরো কাদা মাটি মাখা। তো আজকে ভাবলাম যে এই শাড়িটা বাড়িতেই হচ্ছে নিচের দিকটা শুধুমাত্র ধুয়ে নেব। তো শাড়িটাকে দেখো হ্যাঙ্গারে করে ওই উপরে দড়িতে ঝুলিয়ে দিয়েছি। আর এই শুধুমাত্র পাড়টাকে একটু ইজি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু একটু সিনথেটিক শাড়ি তো সেই জন্য খুব সহজেই আর কি উঠে যাবে, দাগটা চেপে বসবে না। তো সেই জন্য এখানে এই যে ঘষে ঘষে মাটিগুলো সব তুলে দিয়ে আরও একবার প্লেন জল দিয়ে ধুয়ে নেব। আর এই যে এই শাড়িটাও তো পুজোতে টোটাল ৩টে শাড়ি নিয়েছিলাম। তার মধ্যে এই দুটো শাড়িই পরা হয়েছে। আরও একটা শাড়ি কিন্তু এখনও পরাই হয়নি। তো তারপরে এই যে আমার সাদা চুড়িদারটা এটা পরে সেদিন শপিং করতে গেছিলাম। তো সেই দিন ওই যে বললাম না বৃষ্টির মধ্যে পড়েছিলাম, তো কাদার ছিটে লেগেছে। তো এটাকেও আজকে ভালো করে পরিষ্কার করে দিলাম। তো এগুলোকে এখন নিয়ে এলাম ছাদে। তো ডিরেক্ট রোদে দেবো না, শেডের নিচেই দেবো। তবে খুব ভালোভাবে কিন্তু এগুলো শুকিয়ে যাবে। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো লিখেছে খুব ভালো লাগলো আজকের ভিডিও বোন। তোমার মতো করে পরোটা আমিও করব একদিন, ভালো লেগেছে। শুভকামনা ও ভালোবাসা জানাই মিষ্টি বোন। অনেক ভালোবাসা রইল দিদি। আর হ্যাঁ একদিন করে দেখো, পরোটাগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে ছেলের স্কুল ইউনিফর্মগুলোও আজকে সব ধুয়ে দিয়েছি। তো যেগুলো একটু মোটা টাইপের সেগুলো একদম ডিরেক্ট রোদে দিয়েছি আর যেগুলো পাতলা সেগুলো হচ্ছে ভিতরে দিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে দোলনাটাকেও ঝেড়ে নিলাম। তো আজকে আর বেশিক্ষণ ছাদে থাকিনি যেহেতু জামা কাপড়গুলো ভিজে গেছিলো। তো নিচে এসে আবারও চেঞ্জ করে নিয়েছিলাম। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো এখানে আমি হচ্ছে সন্ধ্যার জন্য একটা টিফিন তৈরি করছি। তো আজকে করব একটু স্যান্ডউইচ। তো স্যান্ডউইচের মধ্যে আজকে দেবো একটু স্টিম এগ। তো সেটারই আর কি প্রিপারেশন করছি। তো ফার্স্টেই দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম এগুলোকে কেটে সামান্য একটু নুন দিয়ে এই যে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিলাম।
আর এই স্টিম এগটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি আগারোর মাল্টিকুক ক্যাটেল। তো এর মধ্যে দেখো কতগুলো পার্ট রয়েছে। এটার মধ্যে বিভিন্ন রকম খাবার তো রান্না করা যায়, তাছাড়া ডিম সেদ্ধ করা যায়, ডিম পোচ করা যায়। তো সেই স্টিম এগটাই আজকে আমি এর মধ্যে করে নিচ্ছি। তাছাড়াও এই যে বোলটা, এর মধ্যে কিন্তু কেকও তৈরি করা যায়। তো দেখো এটাকে একটু বাটার লাগিয়ে নিয়ে এর মধ্যে ডিমের কিছুটা দিয়ে দিলাম। তো এটাকে এখন স্টিমে বসিয়ে দেব 2 মিনিটের জন্য। তো এই স্টিম এগটা আমার ভীষণ ভালো লাগে। কোনো এক ট্রেন জার্নিতে স্টিম এগটা খেয়েছিলাম এরকম পাউরুটির সঙ্গে। তো সেটাই আজকে তৈরি করে নিচ্ছি। তো এদিকে পাউরুটিগুলো একটু বাটার দিয়ে গ্রিল প্যানে সেঁকে নিয়েছি। আর জানো তো আমার যে টোস্টারটা ছিল না সেটা খারাপ হয়ে গেছে। তো এখন হচ্ছে বাধ্য হয়েই আর কি গ্রিল প্যানে টোস্ট করছি। আর ওটা জানো তো ঠিকও করা যাবে না, ওটা আবারও নতুন করে কিনতে হবে। তো এদিকে দেখো আমার স্টিম এগ রেডি হয়ে গেছে। তো ব্রেডের উপর দিয়ে এর উপর একটু এই যে সস দিয়ে দিলাম আর দেবো একটু মেয়োনিজ। তো এটা আমার আর হাজবেন্ডের জন্য বানাচ্ছি। আর ছেলে কিন্তু ডিম ছাড়া বাটার দিয়ে যে টোস্টটা হয় সেটাই খাবে। আর এই মাল্টিকুক ক্যাটেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো তারপরে যেটা বলছিলাম যে আমার টোস্টারটা খারাপ হয়ে গেছে। তো ওটার পার্টস পাওয়া যাচ্ছে না, তার জন্য ওটা কিন্তু আর ঠিক করানো যাবে না। আর আমাদের বাড়িতে যে ইলেকট্রিশিয়ান এসেছিল সেও বলেছে যে টোস্টার নাকি একবার খারাপ হলে সেটা আর সারানো যায় না। তো হাজবেন্ড বলেছে নতুন আর একটা কিনে নিতে। তবে আমার জানো তো ওটাকে বাদ দিতে ভীষণ কষ্ট হচ্ছে। যেহেতু এতদিন ধরে ওটাকে ইউজ করছিলাম তাই ওর উপর কিন্তু একটা মায়া পড়ে গেছে। তো তারপরে এদিকে দেখো ছেলের জন্য ওই বাটার দিয়ে আর চিনি দিয়ে যে টোস্টটা করব বললাম সেটাই করে নিচ্ছি। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।